প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একই দাগে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ না বট গাছ? তবে অশ্বত্থ গাছ। প্রশ্ন, শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে না পাকুর গাছে? তবে সবেদা গাছে। প্রশ্ন, মরুদরে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর না আম গাছ? তবে পাম গাছ। প্রশ্ন, পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিনরাত, দিনে না গভীর রাতে? তবে পাইন গাছ স্বপ্ন দেখে দিনরাত। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে দিনরাত। প্রশ্ন, মাছরাঙাটির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে না বরফ পড়ে? উত্তর হবে আলো পড়ে। পরের প্রশ্ন, মন ভালো করা রোদ্দুর ময়ূরের মতো, মাছরাঙার মতো, কোকিলের মতো, পানকৌড়ির মতো? উত্তর হবে মাছরাঙার মতো। তাহলে মন ভালো করা রোদ্দুর মাছরাঙার মতো। প্রশ্ন, রিউবেন ক্যাস্টাং সাহেব ছিলেন খেলোয়াড়, পশুপ্রেমী, গায়ক না সাহিত্যিক? উত্তর হবে পশুপ্রেমী। পরের প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে গ্রীষ্মকালের কথা, শীতকালের কথা, বর্ষাকালের কথা না হেমন্তকালের কথা? উত্তর হবে বর্ষাকালের কথা। তাহলে ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে বর্ষাকালের কথা। পরের প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে একবার, দুবার, তিনবার না পাঁচবার? উত্তর হবে দুবার। পরের প্রশ্ন, কুমড়ে পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালচন্দ্র দে, গোপালচন্দ্র হালদার? উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। তাহলে কুমড়ে পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। পরের প্রশ্ন, কুমড়ে পোকার গায়ের রং সাদা, লাল, হলুদ না কালো? উত্তর হবে কালো। তাহলে কুমড়ে পোকার গায়ের রং হচ্ছে কালো। পরের প্রশ্ন তোমাদের রয়েছে চতুরঙ্গ শব্দটির সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি না বিসর্গ সন্ধি? উত্তর হবে বিসর্গ সন্ধি। তাহলে চতুরঙ্গ শব্দটির সন্ধি হচ্ছে বিসর্গ সন্ধি। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা, এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচের সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিকে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে ডাকছে, তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। উত্তরটা আরেকবার দেখে নাও। আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচের সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিকে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে ডাকছে, তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। প্রশ্ন, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, লেখকের বক্তব্য অনুযায়ী বিষয়টি স্পষ্ট করো। তো লিখবে, শঙ্কর সেনাপতি গল্পের লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় শিক্ষা বিষয়ে একটি সত্য কথাকে তুলে ধরেছেন। লেখক বলতে চেয়েছেন বই থেকে আমরা পাঠ গ্রহণ করে শিক্ষিত হই, কিন্তু জীবনের আসল শিক্ষা আমরা পেয়ে থাকি প্রকৃতি থেকেই, তাই এই খোলামেলা পৃথিবী হলো সবচেয়ে বড় বই। পরের প্রশ্ন, আকন্দবাড়ি স্কুলে ক্লাস 5-এ কতজন ছেলে মেয়ে পড়ে? তারা প্রধানত কোন কোন গ্রাম থেকে আসে? আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ জনা 30 ছেলে মেয়ে পড়ে। আকন্দবাড়ির প্যারা চেঞ্জ করে লিখবে, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছেলেমেয়েরা ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ও আকন্দবাড়ি গ্রাম থেকে আসে। পরের প্রশ্ন, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে, কে কী স্বপ্ন দেখে? বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে দূর দেশে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের ওপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তো লিখবে, কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়।
মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমনই কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালকে যেমন লাল ও হলুদ সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরের রয়েছে অনেক রং। পরের প্রশ্ন, হ্রস্ব দীর্ঘ নীল নীলান্ত, কেন ও রং খর ও শান্ত। উদ্ধৃতিটি কবি কিসের সম্পর্কে করেছেন? হ্রস্ব দীর্ঘ খর ও শান্ত এই কথাটির মধ্যে দিয়ে পাখিটির কী কী বৈশিষ্ট্য কবি বোঝাতে চেয়েছেন? রৌদ্র ও মাছরাঙা পাখির রঙের তুলনা করতে গিয়ে কবি আলোচ্য কথা দুটি ব্যবহার করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, দিনের বিভিন্ন সময়ে রৌদ্রের তাপ কম বেশি হয় এবং আকাশের নীলের ঔজ্জ্বল্য কমে বাড়ে। সেই রকমই ছোট বড় পালকে ঢাকা মাছরাঙা পাখিটির গায়ের নীল রং কখনো তীব্র কখনো স্নিগ্ধ দেখায়। পরের প্রশ্ন, পশু পাখির ভাষা রচনাংশে শিল্পাঞ্জি সম্পর্কে লেখক কী জানিয়েছেন? উত্তর লিখবে, পশু পাখির ভাষার লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছেন, শিল্পাঞ্জিরা মানুষের জাত ভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজেই ভাব পাতায়। পরের প্রশ্ন, আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃতাংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কী কথা দিয়ে এসেছেন? উদ্ধৃত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। প্যারা চেঞ্জ করে লিখবে, ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়েই একটি ঘাসফড়িং এর সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। ঘাসফড়িংয়ের সঙ্গে কার কীভাবে ভাব হয়ে গেল? তো লিখবে, এক, ঝিরঝির বৃষ্টির দিনে ঘাসফড়িংয়ের সঙ্গে কবির দেখা হয়েছিল। সেদিন ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে সবুজ ঘাসে পা রেখেছিলেন তখনই ওই ঘাসফড়িংটির সঙ্গে তার ভাব হয়ে গিয়েছিল। প্রকৃতির প্রতি ভালোবাসায় কবি ও ঘাসফড়িংটির মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছিল। প্রশ্ন, কুমড়ে পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? লিখবে, কুমড়ে পোকা কোনো মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5-7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাকে নিয়ে নতুন বানানো কুটিরের মধ্যে হাজির হয়। কুমড়ে পোকার বাসাবাড়িটি দেখতে কেমন হয়? একটি বাসাবাড়ি নির্মাণ করতে তাকে কী রকম পরিশ্রম করতে হয় তা লেখো। উত্তর লিখবে, ঘরের আনাচে কানাচে বা দেওয়ালের গায়ে নির্মিত কুমড়ে পোকার বাসাবাড়িটি এবড়ো খেবড়ো শুকনো মাটির ডালার মতো দেখতে হয়। কুমড়ে পোকা বাসাবাড়ি তৈরি করতে এদিক ওদিক খুঁজে মনের মতো স্থান নির্বাচন করে। তারপর তারা তার আশেপাশে ঘুরে জায়গাটা পরীক্ষা করে। তারা আশেপাশে 40-50 গজ, কখনো কখনো 150-200 গজের মধ্যে থেকে কাদামাটি সংগ্রহ করে বাসা নির্মাণ করে। তিনি তাকে বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম রয়েছে, বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নমযুক্তকার নমস্কার। সন্ধি বিচ্ছেদ করো। অতএব অত যুক্ত এব অতএব, আর সরস্বতী সরযুক্তবতী সরস্বতী। পরে হচ্ছে, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। পরে রয়েছে, মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এইগুলিকে সিদ্ধ শব্দ বলা হয়, যেমন লাল, কালো, 1, 2, হাতি, ঘোড়া ইত্যাদি। বলছে, গঠন অনুযায়ী শব্দ কয় প্রকার ও কী কী? গঠন অনুযায়ী শব্দ 2 প্রকার, যেমন যৌগিক বা সাধিত শব্দ এবং মৌলিক বা সিদ্ধ শব্দ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।